ওভার। আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদটা করেছে, যার ফলে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, আর ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করবে। কারণ আমিও তো সবসময় এখানে থাকবো না। এখানে একটা কথা বলি, পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা। জানেন, আমি আমার বাড়ি সিলেট হওয়ার কারণে আমি যে জাফলং দেখেছি, আপনারা তো সেই জাফলং দেখেনি নাই। পাথর ইজারা দেওয়া আর বালু ইজারা দেওয়া হচ্ছে একটা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাজ, একটা ভূমি মন্ত্রণালয়ের কাজ। এই দুটোই আসলে ডিসির মাধ্যমে তারা করে থাকেন। যখন আমরা পরিবেশ আন্দোলন করছিলাম, তখন 2011 সালে আমরা একটা রায় পাই যে পিয়াইন এবং ডাউকি, যেটাকে আমরা জাফলং হিসাবে চিনি, ওইখানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হোক। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করলে সেখানে আর অর্থনৈতিক কর্মকাণ্ড করা যায় না। সেই 2011 সালের আদেশ যখন আমি টেবিলের ওই পারে ছিলাম, ওইটা ক্রমাগত চেষ্টা করে 2016 সালে আমরা সরকারের মন্ত্রণালয়ে আনতে পেরেছিলাম। তখনও লড়াইটা সহজ ছিল না। তারপরে 2019 সালে এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হলো। তারপরে ওইখানে একজন ডিসি মহোদয় ছিলেন, তার সাথে আমরা কাজ করেছি, নিবিড়ভাবে কাজ করেছি, এবং আমরা দেখিয়েছি যে ওখানে পরিবেশ বান্ধব পর্যটন করলে যত শ্রমিক আছে সব ওখানে অ্যাবজর্বড হয়ে যাবে এবং আমাদের ওই পুরো পাথরকড়িটাও রক্ষা পাবে। এইটার প্রেক্ষিতে 2020 থেকে 2024 অবধি কিন্তু পাথর তোলাটা বন্ধ ছিল শুধুমাত্র পিয়াইন এবং ডাউকিতে। এখন এইটার মামলাটার বাদীকে যদি জিজ্ঞেস করেন, মামলাটার বাদী এককভাবে আমিই ছিলাম। আর 2019 সালে যখন এটা নিষেধ করা হলো, সরকার বলল যে পরিবেশের কারণে আর উত্তোলন করা যাবে না। তো পরিবেশ কথাটা কেন এসেছিল? কারণ ওই কাজটা পিছন থেকে সরকারের সাথে সামনে থেকে সবখানে আমি এঙ্গেজ হয়ে আমি এবং অন্যান্য পরিবেশবাদীরাও ছিল, আমরা এটা করেছিলাম। এখন যখন নতুন সরকার দায়িত্ব নিল, তখন একটা যুক্তি তোলা হলো যে এগুলো থেকে তো পাথর চুরি হচ্ছেই, সুতরাং এটাকে আমরা লিজ দিই না কেন। তখন আমরা দুই উপদেষ্টা মিলে বললাম যে পাথর যদি চুরি হয় তাহলে যে চুরি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার অর্থ তো এই না যে আবার সবগুলো আমরা লিজ দেওয়া শুরু করব। বিশেষ করে এগুলোর প্রতিবেশগত একটা সংবেদনশীলতা আছে এবং এগুলো খুবই সুন্দর দেখতে। এটা আমি সবসময় বলেছি যে আপনি যদি ভিয়েতনামে যান, ওখানে আমেরিকা থেকে, ইউরোপ থেকে লোকে আসে ওদের এই নদী দেখতে। নিনবিন বলে একটা জায়গা আছে, সেখানে আপনারা ইউটিউব সার্চ দিলেই দেখবে। আমরা আমাদের এই এলাকাটাকে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করব। আমার একটা বিশেষ কষ্টের জায়গা কি জানেন, আমার বাড়ি সিলেট হওয়ার কারণে আমি যে জাফলং দেখেছি, আপনারা তো সেই জাফলং দেখেনি নাই, হ্যাঁ, ওইটা আবার ফিরিয়ে আনা। তখন বাণিজ্য উপদেষ্টা মহোদয় একটা সভা করলেন। সেই সভাতে মন্ত্রণালয়গুলো থেকে যেরকম কথা তারা বলে যে না দিতেই হবে, সেগুলার আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হলাম এবং মোট 17টি পাথর কোয়ারিকে আমরা ইজারা দেওয়া যাবে না এই সিদ্ধান্ত নিতে সক্ষম হলাম। এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমি নিজে এই বছরের এপ্রিল মাসে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছি এবং সেখানে আমি দেখেছি যে আজকে যারা শ্রমিকের জন্য দুঃখ করতেছে, কেমন করে তারা ডিনামাইট দিয়ে বালু তুলে তুলে শ্রমিককে মেরেছে। যদি আমি ভুল না মানে এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই, শুধুমাত্র জাফলংয়েই বোমা মেশিন দিয়ে পাথর তুলে শ্রমিক মারা গেছে হচ্ছে বিটুইন 65 to 80। আমার এই মুহূর্তে মনে নেই, বাট এই কথাটা শেষ করে আমি আপনাদেরকে কপি দিয়ে দিতে পারবো সেই রিপোর্টের। তো আজকে যারা শ্রমিকের দুঃখে দুঃখ পাচ্ছে, যারা পাথর তোলে, তারা তখন কিন্তু শ্রমিকের পাশে দাঁড়ায় না। সেই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো আমরাই তাদেরকে দিয়েছিলাম। ফলে সরকারি পর্যায়ে আমাদের কাজটা হচ্ছে নীতি প্রণয়ন করা। আমরা কিন্তু নীতিটা ঠিকই প্রণয়ন করেছি যে 17টাতে পাথর উত্তোলন করা যাবে না। এখন পাথর আদৌ উত্তোলন হচ্ছে কিনা এটা দেখবে কিন্তু মাঠ পর্যায়ের প্রশাসন। মাঠ পর্যায়ের প্রশাসনকে, যেহেতু আমি পরিবেশ নিয়ে কাজ করেছি, আমাকে কিন্তু প্রায় সময় অনেকেই পাঠায়, এখানে বালু তোলা হচ্ছে, এখানে পাথর তোলা হচ্ছে, এমনকি চিঠিও পাঠায়, আমি লিখে দিই যে ভূমি মন্ত্রণালয় দেয়। তো আমরা কিন্তু বারবার প্রশাসনকে বলেছি, লিখেছি। মুশকিল হলো আমি যখন দেখলাম যে প্রশাসন কার্যকর ভূমিকা নিতে পারছে না বা নিচ্ছে না, তাদেরকে সাহস দেওয়ার জন্য আমি এবং ফজল ভাই আমরা দুইজনেই ফিল্ডে গেলাম, আমি এবং খনিজ সম্পদ উপদেষ্টা। যখন আমরা ফেরত আসলাম, তখন আমাদের গাড়ি ধরে যে অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো এবং পরবর্তীতে সেই বিক্ষোভের জের ধরে একটা রাজনৈতিক দল তার নেতাদেরকে বহিষ্কার এবং সাসপেন্ডও করলো। সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো না, তাইলে কিন্তু
আজকে পরিস্থিতি ভিন্ন হতো। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদটা করেছে, যার ফলে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, আর ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করবে। কারণ আমিও তো সবসময় এখানে থাকবো না। এখানে একটা কথা বলি, পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। কিন্তু যেহেতু আমি একজন পরিবেশ কর্মী প্লাস আমি সরকারে আছি, আমি বলবো না যেটা অন্য মন্ত্রণালয়, আমি আমি দায়িত্ব নেব, কিন্তু পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়ে না, কারণ আমি ওই কাজটা করেছি। এবং এখন দেখা যাচ্ছে তারা মামলা করছে, কিন্তু সেখানে আদৌ যারা দোষী তারা কতটুকুন তালিকাভুক্ত সেটা আমাদেরকে দেখতে হবে। একটা কথা একটু বলতে হবে, সেটা হলো যখন আমরা ওইখানে দুই উপদেষ্টা গেলাম, আমরা আক্রান্ত হলাম, তারপরে আমরা চলে আসলাম, তারপরে কিন্তু 3 দিন ব্যাপী ব্যাপক অভিযান হলো, সব স্টোন ক্রাশার মেশিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হলো। কিন্তু তার 4-5 দিন পরেই সকল রাজনৈতিক দল এক হয়ে কি করলো, একদম রীতিমতন প্রেশার ক্রিয়েট করা হলো এবং তারা ওইখানে ঘোষণা দিলেন যে তারা পাথর তুলতে দিতে হবে। এবং পরিবহন মালিকেরা তারাও বললেন তারা ধর্মঘট করবেন। এই ধর্মঘট কিন্তু তাদের নতুন না। যখন 2020 সালে পাথর তোলা বন্ধ করে দেয়া হলো, সে সময় করোনার মধ্যে তারা দুইবার পরিবহন ধর্মঘট করেছেন। তারা যদি সত্যিকার অর্থেই জনস্বার্থে জনগণের জন্য বিন্দু মাত্র মায়া থাকতো, তাহলে করোনার সময় ওই রকম ক্রাইসিস মোমেন্টে কেউ নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য ধর্মঘট ডাকতে পারে? কিন্তু সেই সময় আমরাও সোচ্চার ছিলাম, প্রশাসনও আমাদের সাথে, প্রশাসনকে আনতে পেরেছিলাম। এইবার হলো কি, সর্বদলীয় যে ঐক্যের কথাটা আমি বলেছিলাম, সেই সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগ সদস্য ছিল, তার তো এখন তারা বের করতে পারে কেমন করে যে পাথরগুলো কোথায়। আবার নীরবতাও ছিল, তারা হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিলেন না। আমরা একটা স্লোগান দিই প্রায় যে পিপলস পাওয়ার। তো আজকে পিপলস পাওয়ার হ্যাজ শোন যে লুটেরা চক্রের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়ে যায়, তখন যতই রাজনৈতিক শক্তি ওটাকে সাপোর্ট করুক না কেন, মানুষের শক্তিটাই আসলে জয়ী হয়ে আসবে।